গভীর রাত, নদীর পাড়ে বাঁশের তৈরি একটি মাচা। উপরে খড়ের ছাউনি, মাঝখানে মিটমিট করে জ্বলছে একটি কেরোসিনের হারিকেন। নদীর দিক থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। দূরে শিয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দে চারপাশটা আরও রহস্যময় হয়ে উঠেছে। মাচার ওপর বসে তাস খেলছে বিমল, রঘু, গণেশ আর কৃষ্ণ। পাশে চুপচাপ বসে সব দেখছে রতন। এই রঘু, তোর হাতে তো আজ একটার পর একটা ভালো তাস উঠছে। মনে হচ্ছে ভাগ্যটা খুলে গেছে। ভাগ্য খুললে শুধু তাসে হবে নাকি? যদি সত্যিই কোথাও গুপ্তধন পেতাম তাহলে আর কাজ করতে হতো না। গুপ্তধনের কথা যখন উঠল তখন একটা কথা মনে পড়ে গেল। শুনেছি গ্রামের ওই পুরনো জমিদার বাড়ির নিচে নাকি সোনাদানা ভর্তি একটা গোপন কক্ষ আছে। আমিও শুনেছি অনেকে নাকি খুঁজতে গেছিল, কিন্তু কেউ কোনোদিন খুঁজে পায়নি। যদি কথাটা সত্যি হয় তাহলে একবার চেষ্টা করতেই পারি। এত ধনসম্পদ যদি মাটির নিচেই পড়ে থাকে তাহলে লাভ কি? কথাগুলো শুনে এতক্ষণ চুপ থাকা রতনের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বলল, তোরা এসব ভাবিস না। ওই জমিদার বাড়ি সাধারণ জায়গা নয়। ছোটবেলা থেকে শুনে আসছি প্রতি রাতে সেখানে একটা অশুভ শক্তি পাহারা দেয়। কেউ লোভ নিয়ে ঢুকলে আর আগের মতো ফিরে আসে না। আরে ধুর, এসব বুড়োদের বানানো গল্প। মানুষকে ভয় দেখানোর জন্য এসব ছড়ানো হয়েছে। ঠিকই বলেছিস। ও যদি সত্যি পাহারা দিত তাহলে এতদিনে কেউ না কেউ দেখতো। আমি এসব বিশ্বাস করি না। সাহস থাকলে সবই সম্ভব। বিশ্বাস কর বা না কর, আমি শুধু তোদের সাবধান করে দিলাম, লোভের শেষ ফল কখনো ভালো হয় না। তোর সাবধানের দরকার নেই। কাল রাতেই সব সত্যি মিথ্যে জানা যাবে। ঠিক আছে, ঠিক আছে। আগামীকাল রাত ঠিক 12টায় আমরা সবাই জমিদার বাড়ির সামনে মিলিত হব, কেমন? সঙ্গে কোদাল, শাবল আর হারিকেন নিয়ে যাব। গুপ্ত কক্ষ থাকলে কাল খুঁজে বের করব। তাহলে কথা পাকা, কেউ যেন পিছিয়ে যাবি না। চারজনের চোখে তখন শুধু সোনার লোভ ঝলমল করছে। কিন্তু রতনের বুকের ভেতর অজানা এক ভয় ধীরে ধীরে আরও ভারী হয়ে উঠল। নদীর ওপার থেকে হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা এসে হারিকেনের শিখাকে দুলিয়ে দিল। সবাই এক মুহূর্তের জন্য থেমে গেলেও পরের মুহূর্তেই আবার হাসতে শুরু করল। তারা বুঝতেই পারল না তাদের সেই সিদ্ধান্তই হয়তো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের সূচনা হতে চলেছে। পরের দিন ঠিক রাত 12টা, চারদিক ঘুটঘুটে অন্ধকার। গ্রামের সেই বহু বছরের পুরনো জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো বিমল, রঘু, গণেশ আর কৃষ্ণ। তাদের হাতে কোদাল, কুন্তি আর একটি জ্বলন্ত হারিকেন। চারপাশে ভাঙা দেয়াল, বিশাল বটগাছ আর আগাছায় ঢাকা বাড়িটি দেখে সবার বুকের ভেতর অজানা একটা শীতল অনুভূতি বয়ে গেল। তবুও সোনার লোভে কেউ পিছুপা হল না। না, আর দেরি নয়। যেখানে গুপ্তধনের কথা শুনেছিলাম সেখানেই খোঁড়াখুঁড়ি শুরু করি। তাড়াতাড়ি কর, আকাশের অবস্থা ভালো লাগছে না। কখন যে বৃষ্টি নামে বলা যায় না। ঠিক তখনই আকাশ জুড়ে কালো মেঘ জমে উঠল। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় 1 সেকেন্ডের জন্য ভাঙা জমিদার বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে প্রবল বৃষ্টি নেমে আসবে। বৃষ্টি নামার আগেই কাজটা শেষ করতে হবে। সবাই জোরে খুঁড়। চারজন একসঙ্গে মাটি খুঁড়তে লাগল। কোদালের আঘাতে ভেজা মাটি একের পর এক সরে যেতে লাগল। পরিত্যক্ত জমিদার বাড়ির চারদিক থেকে শিয়ালের চিৎকার আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। শিয়ালের চিৎকার আর ঝিঁঝি পোকার ডাক ভেদ করে
হঠাৎ অদ্ভুত খসখসে এক আওয়াজ তাদের কানে ভেসে এলো। থাম, শুনলি? মনে হচ্ছে কে যেন হাঁটছে। সবাই একসঙ্গে কাজ থামিয়ে চারদিকে তাকালো, কিন্তু ভাঙা দেয়াল, আগাছা আর অন্ধকার ছাড়া আর কিছুই দেখা গেল না। কোথায় কে? কাউকেই তো দেখছি না। ধুর, মনে হয় ভুল শুনেছি। সবাই কাজ কর, কাজ কর। তোরা খোর, আমি একটু আসছি। ঠিক আছে, যা, তবে কিন্তু জলদি আসিস। বিমল তাদের সবার থেকে খানিকটা দূরে একটি ঝোপের আড়ালে চলে গেল। বাকিরা সবাই মনোযোগ দিয়ে মাটি খোঁড়ার কাজ করছিল। ধীরে ধীরে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু বিমল আর ফিরে এলো না। এতক্ষণ হয়ে গেল, বিমল গেল কোথায়? আমিও সেটাই ভাবছি। গিয়ে দেখবো একবার। আওয়াজটি শুনে সবাই বেশ অবাক হলো। দাঁড়া, নিচে কিছু আছে। সবাই মিলে দ্রুত চারপাশের মাটি সরাতেই ধীরে ধীরে বেরিয়ে এলো মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বিশাল পুরনো কাঠের বাক্স। বাক্সটির গায়ে মরিচা ধরা লোহার বন্ধনী আর অদ্ভুত সব খোদাই করা চিহ্ন। মনে হয় আমাদের কাঙ্ক্ষিত জিনিস আমরা পেয়ে গিয়েছি। দাঁড়া, আগে বাক্সটা খুলে দেখি। উত্তেজনায় কাঁপতে কাঁপতে রঘু, গণেশ আর কৃষ্ণ মিলে বিশাল কাঠের বাক্সটির মরিচা ধরা ঢাকনা ধীরে ধীরে খুলল। ঢাকনাটা ওপরে উঠতেই সবাই যেন পাথর হয়ে গেল। হারিকেনের ক্ষীণ আলোয় দেখা গেল বাক্সের ভেতরে পড়ে আছে বিমলের রক্তাক্ত নিথর দেহ। তার জামাকাপড় ছিঁড়ে গেছে, শরীর জুড়ে গভীর ক্ষতচিহ্ন, আর চোখ দুটি আতঙ্কে বিস্ফারিত। এ এ এ- এটা কিভাবে সম্ভব? একটু আগেই তো বিমল প্রস্রাব করতে গেল। না না, এটা হতে পারে না। এত অল্প সময়ে ওর লাশ এখানে এলো কিভাবে? কেউ আমাদের সঙ্গে ভয়ঙ্কর খেলা খেলছে। তিনজনের বুক ধরফর করতে লাগল। ঠিক তখনই চারপাশের নিস্তব্ধতা ভেঙে ধীর, ভারী পায়ের শব্দ তাদের কানে ভেসে এলো। শব্দটা ক্রমশ তাদের দিকেই এগিয়ে আসছে। হারিকেনের ম্লান আলোয় একটি অবয়ব স্পষ্ট হয়ে উঠল। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। এক হাতে পুরনো একটি হারিকেন, অন্য হাতে মোটা কাঠের লাঠি। তার পরনে বহু পুরনো দিনের জমিদার বাড়ির দারোয়ানের পোশাক। মুখে কোনো রাগ নেই, কিন্তু তার চোখে এক অদ্ভুত কঠোরতা। এই জায়গা থেকে এখনই সেরি চলে যাও। এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থেকো না। তুমি কে? এই ভাঙ্গা বাড়িতে পাহারা দেওয়ার লোক আছে নাকি? বুঝেছি, তুমিও সোনার খবর পেয়েছো। এখানে ভাগ চাইতে এসেছো, তাই না? বেশি চালাকি করো না। নিজের ভালো চাইলে এখান থেকে চলে যাও। বৃদ্ধ একটু রাগ করল না। সে শুধু ধীরে ধীরে বাক্সটার দিকে তাকিয়ে আবার তাদের দিকে চোখ ফেরালো। আমি শোনার জন্য আসি নাই, তোদের প্রাণ বাঁচাতে এসেছি। যেই লোভ নিয়েই মাটি খুঁড়িছে সে আর কখনো শান্তিতে বাঁচে নাই। এখনো সময় আছে, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখনই এই জমিদার বাড়ি ছেড়ে পালিয়ে যা। বৃদ্ধের কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা শুনে তিনজনের শরীর কাঁপতে শুরু করল। কিন্তু লোভ তখনও তাদের চোখ ঢেকে রেখেছিল। তারা বুঝতে পারেনি মৃত্যুর ছায়া ইতিমধ্যেই তাদের খুব কাছে এসে দাঁড়িয়েছে। বৃদ্ধ দারোয়ান শেষবারের মতো তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপর ধীরে ধীরে হারিকেন হাতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তার পায়ের শব্দটাও একসময় সম্পূর্ণ থেমে গেল। রঘু, গণেশ আর কৃষ্ণ কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল। লোকটার কথা শুনে মনে হচ্ছিল সত্যিই যেন কিছু জানে। ধুর, ভয় দেখানো নাটক। চল চল, বাক্সটা আবার দেখি। তিনজন একসঙ্গে ঘুরে বাক্সটার দিকে তাকাতেই
তাদের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। যেখানে কয়েক মুহূর্ত আগেও বিশাল কাঠের বাক্স আর বিমলের রক্তাক্ত লাশ পড়েছিল, সেখানে এখন শুধু খোঁড়া মাটি। না কোনো বাক্স, না কোনো লাশ, যেন কিছুই কখনো ছিল না। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো। কিরে, তোরা এমন করে তাকিয়ে কি দেখছিস? বিমল ফিরে এসেছে, কিন্তু তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, আর দুটো চোখ অদ্ভুত রকম লাল। তবুও বন্ধুকে ফিরে পেয়ে কেউ আর বেশি কিছু ভাবল না। কোথায় গিয়েছিলি এতক্ষণ? চল চল, আবার খুঁড়ি। চারজন আবার কোদাল চালাতে শুরু করল। হঠাৎ গণেশ মাটির নিচে কিছু একটা দেখে চিৎকার করে উঠল। দেখ, মাটি থেকে রক্ত বেরোচ্ছে। সবাই তাকিয়ে দেখল খোঁড়া গর্তের ভেতর থেকে টাটকা লাল রক্ত ধীরে ধীরে উপরে উঠে আসছে। মুহূর্তের মধ্যেই চারপাশে কাঁচা রক্তের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। ভয়ে তাদের হাত থেকে কোদাল পড়ে গেল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি তখনও বাকি ছিল। বিমল হাঁটু গেড়ে বসে দুই হাতে সেই রক্ত তুলে মুখে দিতে শুরু করল। তার ঠোঁট আর দাঁত রক্তে লাল হয়ে গেল, আর মুখে ফুটে উঠল এক বিকৃত হাসি। বিমল, তুই কি করছিস? তারা কথা শেষ করার আগেই মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। মাটির বুক চিরে উঠে আসতে লাগল অসংখ্য কঙ্কাল। তাদের ফাঁকা চোখের কোটর যেন অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। চারদিকে শুধু হাড় ঘষার কর্কশ শব্দ। আতঙ্কে জমে গেল রঘু, গণেশ, কৃষ্ণ আর বিমলের সমস্ত শরীর। মুহূর্তের মধ্যেই অসংখ্য কঙ্কাল রঘু, গণেশ, কৃষ্ণ আর বিমলকে চারদিক থেকে ঘিরে ফেলল। পালা পালা, সবাই পালা, এখান থেকে পালা। প্রাণ বাঁচানোর জন্য রঘু আর গণেশ দৌড়ে অন্ধকারের দিকে ছুটে গেল, কিন্তু কৃষ্ণের পা হঠাৎ মাটির গর্তে আটকে গেল। সে যতই চেষ্টা করুক নিজেকে আর মুক্ত করতে পারল না। বিমল, আমাকে বাঁচা। তুই দাঁড়িয়ে আছিস কেন? চল পালাই। কিন্তু বিমল একটুও নড়ল না। সে শুধু কৃষ্ণের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি হাসতে লাগল। তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে উঠল। পরের মুহূর্তেই তার শরীর কাঁপতে শুরু করল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেও এক ভয়ঙ্কর কঙ্কালে পরিণত হল। না 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 না, এটা হতে পারে না। একসঙ্গে কয়েকটি হাড়ের হাত কৃষ্ণের গলা শক্ত করে চেপে ধরল। কৃষ্ণ ছটফট করতে লাগল। তার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ। ঠিক সেই সময় অন্ধকার ভেদ করে আবারও ভেসে এলো হারিকেনের আলো। সেই রহস্যময় বৃদ্ধ দারোয়ান লাঠি হাতে এগিয়ে এলেন। কামো, ওকে ছেড়ে দাও। আজকের মতো এটাই যথেষ্ট। ফিরে দাও, সবাই ফিরে দাও। বৃদ্ধের কণ্ঠস্বর চারদিকে প্রতিধ্বনিত হতেই আশ্চর্যজনক ঘটনা ঘটল। সব কঙ্কাল একসঙ্গে কৃষ্ণকে ছেড়ে দিল। তারপর ধীরে ধীরে তারা যেখান থেকে উঠেছিল সেখানেই মাটির নিচে মিলিয়ে যেতে লাগল। শেষ পর্যন্ত চারপাশ আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। কৃষ্ণ আর কিছুই দেখতে পেল না। তার শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে সে শুধু দেখল বৃদ্ধ দারোয়ান নীরবে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, আর দূরে আকাশে আবার একবার বিদ্যুৎ চমকে উঠল। পরদিন সকালে
গণেশ ধীরে ধীরে চোখ খুলল। মাথাটা যেন ফেটে যাচ্ছে। চারপাশে তাকিয়ে সে বুঝতে পারল সে রতনদের বাড়ির একটি ঘরে শুয়ে আছে। পাশে বসে আছে রতন, আর তার পাশে সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ। বাইরে সকালের আলো ফুটে উঠেছে, কিন্তু গত রাতের বিভীষিকা এখনও তার চোখের সামনে ভাসছে। রতন, আমি এখানে কিভাবে এলাম? বাকিরা কোথায়? রাতে তোদের কথা মনে পড়তেই আমার খুব অস্বস্তি হচ্ছিল, তাই দাদুকে নিয়ে জমিদার বাড়ির দিকে গিয়েছিলাম। সেখানে গিয়ে কাউকে পাইনি, শুধু তোকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছি। তারপর তোকে বাড়িতে নিয়ে আসি। তোরা যে জায়গায় গিয়েছিলি সেই জমিদার বাড়ির ইতিহাস অনেক রক্তাক্ত। বহু বছর আগে একদল ভয়ঙ্কর ডাকাত সেই বাড়িতে হামলা করেছিল। তখন জমিদার বাড়ির এক বিশ্বস্ত পাহারাদার নিজের জীবন বাজি রেখে ডাকাতদের সঙ্গে লড়াই করে। শেষ পর্যন্ত সেসব ডাকাতদেরকে মেরে ফেললেও নিজেও গুরুতর আহত হয়ে মারা যায়। তারপর? ঘটনাটা লোকচক্ষুর আড়ালে রাখতে জমিদার রাতারাতি ডাকাতদের লাশ বাড়ির নিচে পুঁতে ফেলে। সেই সঙ্গে পাহারাদারের দেহ একই মাটিতে কবর দেয়। কিন্তু তাদের মৃত্যুর পর শেষকৃত্যের নিয়ম ঠিকমতো সম্পূর্ণ হয়নি। সেই অপূর্ণতার কারণেই আজও তাদের আত্মা মুক্তি পায়নি। সেই পাহারাদারের আত্মা এখনও জমিদার বাড়ি পাহারা দেয়, আর রাত নামলেই ডাকাতদের অশান্ত আত্মাগুলো মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। কোনো মানুষকে দেখলেই তারা তাকে হত্যা করার চেষ্টা করে, আর সেই পাহারাদার যতটা পারে মানুষকে সাবধান করে, তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। কথাগুলো শুনে গণেশের বুকটা কেঁপে উঠল। হঠাৎ তার বিমলের কথা মনে পড়ে গেল। বিমল কোথায়? ও কি বেঁচে আছে? না, ওকে আর বাঁচানো যায়নি। তুই যাকে শেষবার দেখেছিলি সেটার সত্যিকারের বিমল ছিল না। আমরা খবর নিয়ে জেনেছি তোরা পৌঁছানোর কিছুক্ষণ পরেই ওই অশুভ আত্মাগুলো বিমলকে মেরে ফেলেছিল। কৃষ্ণ স্তব্ধ হয়ে বসে রইল। গত রাতের সেই লাল চোখ, রক্তপান করা আর কঙ্কালে পরিণত হওয়ার দৃশ্য এবার তার কাছে স্পষ্ট হয়ে গেল। সে বুঝতে পারল যে বন্ধুর সঙ্গে সে কথা বলছিল সে তখন আর জীবিত ছিল না। সেই ঘটনার পর থেকে গ্রামের কেউ আর রাতের বেলা জমিদার বাড়ির আশেপাশেও যায় না। আজও গভীর রাতে নাকি সেখানে একটি হারিকেনের ক্ষীণ আলো ঘুরে বেড়ায়। গ্রামের বয়স্করা বলেন সেটি সেই বিশ্বস্ত পাহারাদারের আত্মা, যে মৃত্যুর পরও নিজের দায়িত্ব পালন করে চলেছে, আর লোভে অন্ধ মানুষকে শেষবারের মতো ফিরে যাওয়ার সতর্কবার্তা জানিয়ে যাচ্ছে।